উত্তরের মেয়র সহ ঢাকা সিটির কাউন্সিলর নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। আরেকটি দল যদি থাকতো অবশ্যই এই নির্বাচনে আরো অংশগ্রহণমূলক হতে এর সম্বন্ধে কোনো সন্দেহ নাই। তো বেশ কয়েকটা নির্বাচনে এত অনিয়ম হয়েছে যে আমার মনে হয় যে ভোটাররা অনেকটা এসবের থেকে নির্বাচনের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ভোটার কম হওয়ার দায় রাজনৈতিক দল আর প্রার্থীর, বললেন সিইসি। আমরা তো পরিবেশ সৃষ্টি করে দেই, ভোটার তো বাড়ি বাড়ি গিয়ে আমরা আনতে পারবো না। সেটা তো রাজনৈতিক দল বলতে যারা প্রার্থী তাদের দায়িত্ব। কেমিক্যালের গোডাউন থাকায় পুরান ঢাকার 21টি বাড়ির গ্যাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। অপসারণ না করলে নতুন সংযোগ না দেওয়ার ঘোষণা দক্ষিণ সিটি কর্পোরেশনের। ইনশাল্লাহ আমরা এই পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে সমস্ত গোডাউন এবং কারখানা স্থানান্তর করব। দেশব্যাপী বৈরী আবহাওয়া, বরগুনার টর্নেডোর আঘাতে বাড়িঘর বিধ্বস্ত, বিভিন্ন জেলায় শিলাবৃষ্টি আর দমকা হাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি। এবং শান্তি ফেরানোর প্রচেষ্টা হিসেবে ভারতীয় পাইলটকে মুক্তি দিতে রাজি পাকিস্তান, উত্তেজনা নিরসনে মধ্যস্থতার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। শুনছিলাম মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরোটা সংবাদ জুড়ে আমরা দুজন থাকছি। আমি তানজিয়া জুথি, আমি সৈয়দা সাদিয়া বেনাজের। শান্তিপূর্ণভাবে শেষ হলো ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন এবং 2 সিটির 49টি কাউন্সিলর পদে নির্বাচন। বিকেল 4টায় ভোট শেষ হওয়ার পর এখন চলছে গণনা। সকালে ভোট দেওয়ার পর জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান আওয়ামী লীগের মেয়র প্রার্থী। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী অভিযোগ করেন আগের নির্বাচনগুলোতে অনিয়মের কারণে ভোটাররা আগ্রহ হারিয়ে ফেলেছে। আর সিইসি বলেন ভোটার না আসার দায় রাজনৈতিক দল ও প্রার্থীদের, নির্বাচন কমিশনের নয়। জানাচ্ছেন মুক্তা মাহমুদ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এবং 2 সিটির 49 জন কাউন্সিলরকে বেছে নিতে ভোট শুরু হয় সকাল 8টায়। তবে 3 দিনের বৃষ্টির ধারাবাহিকতা থাকায় ভোটার উপস্থিতি ছিল কম। সকাল 10টার পর আকাশে জমে থাকা মেঘ কাটতে শুরু করলে উপস্থিতি কিছুটা বাড়ে। একই অবস্থা ছিল উত্তর ও দক্ষিণ সিটিতে নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর কেন্দ্রগুলোতেও। সকাল থেকে বৃষ্টি, গতকালও প্রচুর বৃষ্টি ছিল, তারপরও উত্তরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। ভোট সকাল সকাল দেওয়ার উদ্দেশ্য হলো যে বৃষ্টি কমে গেছে তো লোকজন চাপ বেশি, এর জন্য আগে দিয়ে দিলাম। না ওটা নাম্বার সব সিরিয়াল দেওয়া আছে, প্রত্যেকটা ইয়েতে দেওয়া আছে। আমারটা আমি গিয়ে সাথে সাথে পাইছি, দিয়ে দিচ্ছি। তবে ভোট দিতে আসা মানুষগুলো জানিয়েছেন যোগ্য লোকের হাতেই নগরের দায়িত্ব তুলে দিতে চান। আমরা চাই যে এলাকার যে উন্নয়ন করবে তাকে যত সবাই যুক্ত করে, যিনি আশা করি আগামী দিন নগর পিতা হিসেবে তার দায়িত্ব পালন করতে। আমার যে নাগরিক অধিকার সেটাকে আমি প্রয়োগ করতে পারলাম। সকাল 9টার দিকে উত্তরা 4 নম্বর সেক্টরের নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখে সবাইকে ভোট দেওয়ার অনুরোধ জানান। জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী জানিয়ে সবাইকে নিয়ে ঢাকা গড়ার কথা বলেন। গরম চা খেয়ে, গরম খিচুড়ি খেয়ে আপনারা সবাই ভোট দিতে আসবেন এবং ভোট দিতে এসে আপনাদের গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠিত করবেন। যদি আরেকটি দল যদি থাকতো অবশ্যই এই নির্বাচনে আরো অংশগ্রহণমূলক হতে এর সম্বন্ধে কোনো সন্দেহ নাই। অন্যদিকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোহাম্মদ শাফিন আহমেদ ভোট দেন গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। ভোট দেয়া শেষে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন অতীতের অনিয়মের কারণেই এই নির্বাচনেও ভোটার উপস্থিতি কম। গত বেশ কয়েকটা নির্বাচনে এত অনিয়ম হয়েছে যে আমার মনে হয় যে ভোটাররা অনেকটা এসবের থেকে নির্বাচনের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ভোট দেন উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজে। তিনিও ভোটার উপস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। আমরা তো পরিবেশ সৃষ্টি করে দেই, ভোটার তো বাড়ি বাড়ি গিয়ে আমরা আনতে পারবো না। সেটা তো রাজনৈতিক দল
বলতে যারা প্রার্থী তাদের দায়িত্ব আসবে কারা সে দায়িত্ব তাদের। আমরা বলতে পারি যে নির্বাচন পরিবেশ সুষ্ঠু আছে না, এটা মেসেজ দিচ্ছে না। নির্বাচন ব্যবস্থার এখানে ত্রুটি নেই, কোনো ত্রুটি নেই নির্বাচন। রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈরী আবহাওয়ার সঙ্গে প্রধান বিরোধী দল না থাকায়ও ভোটার উপস্থিতি কম। মাননীয় সিইসি যেটা বলেছেন তিনি যথার্থই বলেছেন। তিনি ভোট কিভাবে হবে সেটা পরিচালনা করছেন এবং ভোট দেওয়ার মালিক হলো ভোটাররা এবং বিভিন্ন রাজনৈতিক দলে উদ্বুদ্ধ করে ভোটারকে নিয়ে আসবেন, এটাই স্বাভাবিক। আমি যতটুকু দেখেছি সবগুলি সুন্দর এবং সবগুলি শান্তিপূর্ণভাবে ভোট দান চলছে। তবে ভোট শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেন তারা। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। বিএনপি সহ অনেক রাজনৈতিক দল ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ না নেয় নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আর এ কারণে ভোটার উপস্থিতি কম ছিল বলেও জানান তিনি। দলগুলো এতে অংশগ্রহণ না করায় এটি অংশগ্রহণমূলক নির্বাচন নয়। নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তাতে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে উৎসাহ দেখা যায় না। আমি মগবাজারস্থ ইস্পাহানি স্কুল ভোট কেন্দ্র পরিদর্শন করেছি। সরকার দলীয় মেয়র পদের পোলিং এজেন্ট ছাড়া আর কোনো প্রার্থীর পোলিং এজেন্ট সেখানে ছিলেন না। ঢাকা সিটি কর্পোরেশনের এই নির্বাচন অপূর্ণাঙ্গ নির্বাচন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মধ্য বাড্ডায় সিরাজ মিয়া মেমোরিয়াল স্কুল কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজিব ফরাজি। নাজিব, এখন তো ভোট গণনা চলছে, আপনি যে কেন্দ্রে আছেন সেখানে কি ভোট গণনা চলছে নাকি, এবং ফলাফল কখন নাগাদ আমরা পেতে পারি? এখন যে ভোট গণনা শুরু হয়েছে সেই ভোট গণনা ভোট যখন শেষ হয়েছে তারপরেই কিন্তু শুরু হয়েছে ভোট গণনা। তারপর গণনাটি এখন পর্যন্ত চলছে এবং অনেক জায়গায় ভোট গণনা শেষ হয়ে গিয়েছে। বিশেষ করে যেসব জায়গায় শুধু মেয়র নির্বাচন হয়েছে, উপনির্বাচন, সেখানে ভোট গণনা প্রায় সব কেন্দ্রেই শেষ হয়েছে। তবে আপনি জানেন যে 49টি যে নতুন ওয়ার্ড রয়েছে 2 সিটি কর্পোরেশনে, সেখানে এখনও ভোট গণনা চলছে। সবগুলোতে নয়, কিছু কিছু কেন্দ্রে। যেমন আমি এখন রয়েছি 37 নম্বর ওয়ার্ডে, এই বাড্ডা, এখানে সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল হাই স্কুল। তো এই কেন্দ্রটিতে, এই বিদ্যালয়টিতে 4টি কেন্দ্র রয়েছে। এর ভেতরে যদি আমি একটি কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফলটি আপনাকে জানাই, সেটি হলো এখানে 1073 নম্বর যে কেন্দ্রটি রয়েছে সেখানে 1585 ভোট রয়েছে, কিন্তু ভোট গ্রহণ করা হয়েছে মাত্র 472টি এবং 72টির ভিতরে এখানে নির্বাচনে মেয়র পাশাপাশি কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলর প্রার্থীরা রয়েছেন। যদি আমি সেগুলো একটু জানাই আপনাকে, এখানে মেয়রে নৌকা প্রতীক নিয়ে এখানে 346 ভোট পেয়েছেন, 472-এর মধ্যে লাঙল পেয়েছে 63, আর হাতঘড়ি পেয়েছে 22, আর বাঘ মার্কা পেয়েছে এখানে 60টি ভোট। এর বাইরে যেই 5 জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন, এর মধ্যে জাহাঙ্গীর আলম, তিনি সবচেয়ে বেশি ভোট পেয়েছেন, 472-এর মধ্যে 216টি ভোট পেয়েছেন। আর মহিলাও এখানে 5 জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন, তারাও এখানে 273 ভোট। এখানে রত্না হায়দার, তিনি 273 ভোট পেয়ে তিনি বেশি ভোট পেয়েছেন। এবং এখানে যে 4টি কেন্দ্র রয়েছে সবগুলো কেন্দ্রেই এই যে কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম, তিনি হচ্ছেন বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন, এবং মহিলা কাউন্সিলর পদে রত্না হায়দার, তিনি বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন, আর আতিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে এগিয়ে আছেন। তো এই হয়তো এখান থেকে যে 4টি রয়েছে, 2টি কেন্দ্রের ফলাফল নিয়ে চলে যাওয়া হয়েছে, আর বাকি 2টি কেন্দ্রের যে ফলাফল রয়েছে সেটি এখনই নিয়ে চলে যাবেন। এখানে সবাই প্রস্তুত রয়েছেন। তো এগুলো যেই নিয়ে যাওয়া হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, সেখান থেকে আসলে ফলাফল ঘোষণা করা হবে এবং সেখান থেকে চূড়ান্ত ফলাফল জানানো হবে। তবে এখানে যে যারা এগিয়ে রয়েছেন তারা কিন্তু আনন্দ উল্লাস প্রকাশ করছেন, বিশেষ করে কাউন্সিলর প্রার্থীরা। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। নাজিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ মধ্য বাড্ডা থেকে জানাচ্ছিলেন নাজিব ফরাজি, এবং তিনি কিন্তু বলছিলেন যে 2-1টি ছাড়া সব কেন্দ্রেই এখনো ভোট গণনা চলছে। ঢাকা সিটি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দ্বিতীয় মেঘনা সেতু ও দ্বিতীয় কাঁচপুর সেতু নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। বলেন, শেখ হাসিনার সরকার অমানবিক নয়, বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তবে বিএনপি তার অসুস্থতার চেয়ে রাজনীতিকেই বেশি গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। মেয়র ইলেকশনটা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো, যে দলীয়ভাবে বিরোধী দল অংশ নিত, ভোট কেন্দ্রে লাইন আছে। আশা করি অতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হবে। প্রধান নির্বাচন কমিশনারের কারণে ভোটের প্রতি বিরূপ মনোভাব জনগণের। সিটি নির্বাচনে উৎসব নেই, জনগণের অংশগ্রহণও নেই। সরকারে মনোনীত ব্যক্তিকে বিজয়ী করতে গেল রাতেই সব ঠিকঠাক করা হয়েছে। সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন তো আমাদের দেশে একটা উৎসব, সেই উৎসবের কি লেশমাত্র আছে কোথাও? এটা তো এখন এখানে বিরাজ করছে এক ধরনের কবরের নীরবতা, কারণ গণতন্ত্রের উত্তাপ, গণতন্ত্রের প্রতিযোগিতাকে হত্যা করেছে এই সরকার। এখন একটা নির্বাচন দেখাতে হয়, অর্থাৎ স্বৈর চেহারায় আপনার প্লাস্টিক সার্জারি করে একটা গণতন্ত্রের চেহারা দেখাতে চাচ্ছেন। এদিকে পটুয়াখালী পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এর আগে সকাল 8টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ভোট গ্রহণের সময় স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান মিজুর বিরুদ্ধে এক পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের 7, 8 ও 9 নং ওয়ার্ডে সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে 3টি কেন্দ্রে ভোট গণনা চলছে। টাঙ্গাইলের বাসাইলে কাশিল ইউনিয়নের ইউপি সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া উপজেলা পরিষদ নির্বাচনে সীতাকুণ্ডে উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন SM আল মামুন। এবার অন্য প্রসঙ্গ। ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে প্রার্থিতা ফিরে পেতে প্রাথমিক তালিকা থেকে বাদ পড়া 7 জনের মধ্যে 5 জন আপিল করেছেন। দুপুর 12টার মধ্যে ডাকসুর সভাপতির কাছে তারা আপিল করেন। প্রধান রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে যাচাই বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ছাত্রদল, বামজোট ও কোটা সংস্কার আন্দোলনের নেতারা বলছেন, প্রার্থিতা বাতিলের মধ্য দিয়ে প্রশাসনের স্বৈরতান্ত্রিক মনোভাবের প্রকাশ ঘটেছে। খান আলমের রিপোর্টে জানুন বিস্তারিত। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 801 প্রার্থীকে বৈধ ও 31 জনের প্রার্থিতা বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন। এদের মধ্যে 7 জন ডাকসুর কেন্দ্রীয় সংসদের, বাকিরা হলের। 7 জনের মধ্যে 5 জন ডাকসুর সভাপতি অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান বরাবর আপিল করেছেন। প্রধান রিটার্নিং কর্মকর্তা SM মাহফুজুর রহমান বলেছেন, যাচাই বাছাই করে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আবেদনকারীর আবেদন এবং জমাকৃত মনোনয়নপত্র দেখে যাবতীয় তথ্য শিক্ষার্থী সম্পর্কে আমাদের কাছে সংরক্ষিত আছে এবং আমরা সেই তথ্য ধরেই এগুলিকে যাচাই করব। ভোটার তালিকায় নাম না থাকায় প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন বামজোটের GS প্রার্থী উম্মে হাবিবা বেনজির। এর প্রতিবাদ জানিয়েছে বামজোট। বিকল্প প্রার্থী হিসেবে তারা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদকে মনোনীত করেছে। GS পদপ্রার্থীর প্রার্থিতা বাতিলের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে তার প্রার্থিতা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা আইনগতভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। কেন্দ্রীয় সংসদের 3 জন ও হল সংসদের 8 জন বাদ পড়েছে ছাত্রদলের। প্রার্থিতা ফিরে পেতে তারা আপিল করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই পর্যন্ত যেইভাবে যতগুলি আইন কানুন দিয়ে প্রার্থীদের মনোনয়ন ফর্ম জমা দেওয়ার জন্য বলেছেন, আমরা সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করেছি। যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা ধরে নিব, ঠিক আছে, যে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছাকৃতভাবে, ঠিক আছে, আমাদেরকে বিপদে ফেলানোর জন্য তারা এই প্রক্রিয়ায় যাচ্ছে। হল সংসদে কোটা সংস্কার আন্দোলনের কর্মীদের 5 জনের প্রার্থিতা বাতিল হয়েছে।
তারাও আইনি লড়াইয়ের কথা বললেন। শত বাধা বিপত্তি প্রতিকূলতা সত্ত্বেও নির্বাচনটা হোক, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই, কিন্তু তাদেরও একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন শিক্ষার্থীরা যাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সেই সদিচ্ছাটা তাদেরও দেখাতে হবে। আমরা আশা করি যে সকলের প্রার্থিতা তারা সকল ছাত্র সংগঠনের প্রার্থিতাই ফেরত দিবে। আগামী ৩ মার্চ বিকেল ৪টায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এরপরও কেউ বাদ গেলে উচ্চ আদালতে আইনি লড়াইয়ে যেতে পারবেন। খান আলামিন, RTV, ঢাকা। বাড়িতে রাসায়নিক দ্রব্যের গুদাম থাকায় পুরান ঢাকার ২১টি ভবনের গ্যাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গুদাম না সরানো পর্যন্ত সংযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। মাসব্যাপী অভিযান চলবে বলেও জানান তিনি। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। সম্প্রতি চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারায় ৮১ জন। ঘটনার পর পুরনো ঢাকাকে নিরাপদ করার লক্ষ্যে নড়েচড়ে বসে দক্ষিণ সিটি কর্পোরেশন। সেই ধারাবাহিকতায় চকবাজারের ইসলামবাগ এবং শহীদনগরে বিভিন্ন কেমিক্যাল গোডাউনে অভিযান চালায় সিটি কর্পোরেশন। ইসলামবাগে তালিকা করা দাহ্য পদার্থের গোডাউনে অভিযান পরিচালনা করাকালের বেশিরভাগ গোডাউন ছিল বন্ধ। গোডাউন মালিককে না পেয়ে গ্যাস বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সিটি কর্পোরেশন। রোববারের মধ্যে গোডাউন না সরালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ার দেন সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। আজ থেকে আমাদের অভিযান শুরু হলো। এই অভিযান ১ মাস চলবে। ১ মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা এই পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে সমস্ত গোডাউন এবং কারখানা স্থানান্তর করব। নিজেদের নিরাপত্তার স্বার্থে কেমিক্যাল গোডাউন সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। আমাদের ব্যবসায়ী ভাইদেরকে আমরা ব্রিফিং দিচ্ছি যে আপনারা অন্যখানে এই ফ্যাক্টরিগুলো সরিয়ে নেন এবং নিলে আমাদের যারা এই যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর জানি কারো বাপ বা ভাই বোন সন্তান কারো যেন না হারাতে হয় সেই ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ এবং আমরা এই ব্যাপারে কাজ করে যাচ্ছি। তবে এলাকাবাসীর দাবি কেমিক্যালের তুলনায় চকবাজারে প্লাস্টিকের কারখানায় বেশি, যা দাহ্য পদার্থ নয়। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী সেলিম মালিক। ঢাকা সিটির ভোট গণনার সব শেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিম, উত্তরের মেয়র সহ ঢাকা সিটির নির্বাচনের ফলাফল সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? আপনি জানেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কিন্তু ১২৯৫টি কেন্দ্রে এবার ভোট হচ্ছে এবং এর মধ্যে আমাদের কাছে সবশেষ তথ্য এসেছে ১১৪টি কেন্দ্রের। এর মধ্যে নৌকা প্রতীকের আতিকুল ইসলাম পেয়েছেন ৭৪,১৫০টি ভোট এবং লাঙ্গল প্রতীকে শাফির আহমেদ পেয়েছেন ৩,০৮১টি ভোট। আম প্রতীকে আনিসুর রহমান দেওয়ান পেয়েছেন ৪৪৯টি ভোট। টেবিল ঘড়ি প্রতীকে আব্দুর রহিম পেয়েছেন ৫২৭টি ভোট এবং বাঘ প্রতীকে শাহিন খান পেয়েছেন ৫৪৯টি ভোট। তো আপনি জানেন যে এইখান থেকে উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম এই ফলাফল ঘোষণা করছেন। তবে তিনি আমাদের ভোট কেন্দ্রের যে ভোট পড়েছে তো সেটার উনি আনুপাতিক একটা হার বলেছেন, সেটি হলো যে ৩০.৮৯% ভোট পড়েছে এখন পর্যন্ত। তবে ভোট কেন্দ্র এত কম সংখ্যক ভোট পড়ার পেছনে তিনি একটি কারণ দেখেছেন, সেটি হলো যে সকাল থেকে বৃষ্টি ভাব হওয়ার কারণে কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রে কম এসেছেন। এছাড়া যেহেতু এবারের মেয়রের নির্বাচন হচ্ছে মাত্র ১ বছরের জন্য, তো সেজন্য তিনি বলেছেন যে যেহেতু ১ বছরের জন্য এই ভোটটা হচ্ছে সেক্ষেত্রে ভোটাররা কিন্তু তেমন ভোট দিতে তেমনটা আগ্রহ বোধ করছেন না। তবে নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আমাদের জানিয়েছেন, তিনি বলেছেন যে উত্তর সিটিতে বেশ শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। তবে এই ভোট আসলে উনি আনুপাতিক হারে ভোট পড়েছে, প্রায় ৫০% মতো ভোট পড়েছে বলে উনি আমাদের জানিয়েছেন। তো এইখানে রাত ১১টার মধ্যে আমরা আশা করছি যে সকল কেন্দ্রে ভোট কেন্দ্রে আমরা ফলাফল পেয়ে যাব। তো পরবর্তীতে কি ফলাফল আসে তার আপডেটগুলো জানিয়ে দেব। সেলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সেলিম মালিক। মাসব্যাপী চলা অমর ২১শে বইমেলার শেষ হচ্ছে আজ। অন্যান্য বছরের মতো এবারও বইমেলায় ছিল লেখক পাঠকদের উপচে পড়া ভিড়।
প্রকাশিত হয়েছে রেকর্ড সংখ্যক বই। এবারে বই মেলায় মোট 523টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বৃষ্টির কারণে শেষ দিকে এসে মেলায় কিছুটা ছন্দপতন ঘটায়। তারপরও শেষ দিনে বৃষ্টি কাদাকে উপেক্ষা করে বইপ্রেমীদের ঢল নামে। শেষ দিন হলেও অনেক লেখক তাদের বই প্রকাশ করেছেন। অনেক বইয়ের মোড়কও উন্মোচন করা হয়েছে। প্রতিদিন রাত 8টায় শেষ হলেও শেষ দিনে আধা ঘন্টা বেশি থাকবে মেলার আয়োজন। মাসব্যাপী অমর 21শে গ্রন্থমেলার শেষ দিন আজ। দর্শক, যেমনটি বলছিলাম, এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রুবেল, আমরা দর্শককে বলছিলাম যে আজ শেষ দিন বইমেলার, তো এই শেষ দিনে এসে বৈরী আবহাওয়া তো দেখছি মোটামুটি আছে বেশ, তো এই শেষ দিনে এসে এবং বৈরী আবহাওয়ায় সব মিলিয়ে পাঠকদের ভিড় কেমন দেখছেন এবং প্রকাশকদের সাথে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন, এবার বেচা বিক্রি কেমন হয়েছে বই, সব মিলিয়ে জানাবেন। যথি আজকে শেষ দিন অমর 21শে বইমেলার, এবং শেষ দিন উপলক্ষে বইমেলায় পাঠকদের উপচে পড়া ভিড়, আসলে লেখক পাঠকদের যে মিলন মেলা, আজকে সেই মিলন মেলা ভাঙতে যাচ্ছে। যদিও প্রকাশকদের দাবি যে শেষ সময়ে আসলে বৃষ্টিপাতের কারণে মেলা আসলে সুবিধা করতে পারেনি, যার কারণে অন্তত 2 দিন সময় বাড়ানোর দাবি জানিয়েছিল প্রকাশকরা। তবে সেই দাবিতে আসলে সাড়া দিতে রাজি না বাংলা একাডেমি। বাংলা একাডেমির বক্তব্য, আগামীকাল থেকে যেহেতু বিজয়ের মাস শুরু হচ্ছে, বিজয় মাস উপলক্ষে অনেক কর্মসূচি থাকে রাষ্ট্রের, যার কারণে তার আসলে নিরাপত্তার কথা বিবেচনায় রেখেই মেলা আর বাড়ানোর সম্ভাবনা খুবই কম। তবে প্রকাশকদের দাবি যে এই মেলায় তারা যতটা আশাবাদী ছিলেন, শেষ সপ্তাহে বৃষ্টিতে তাদের সেই আশায় গুড়ে বালি পড়েছে, যার কারণে তারা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতি পুষিয়ে দিতে অন্তত 2 দিন সময় বাড়ানোর দাবি জানিয়েছিলেন। যদিও সেই বাড়ানোর বিষয়টি এখন পর্যন্ত সম্ভাবনা খুবই কম। শেষ সময় হয়তো সিদ্ধান্ত আসতে পারে বাড়বে কি বাড়বে না। তবে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে মেলায় প্রচুর সংখ্যক নতুন বই এসেছে, যার মধ্যে কবিতার বই সবচেয়ে বেশি। তবে এখন পর্যন্ত 4500-এরও বেশি বই, নতুন বই প্রকাশিত হয়েছে, এমনটা জানা গেছে বাংলা একাডেমির সূত্রে। তবে অনেক বই আসলে জমা পড়ে না বাংলা একাডেমিতে, তারা নিজেদের মতো প্রকাশ করার পর আসলে বাংলা একাডেমি সেই বইগুলো জমা না দেওয়ার কারণে আসলে মূল যে কতগুলি নতুন বই প্রকাশিত হলো সেই বিষয়টি আসলে নিশ্চিত করে বলা চলে না। তবে লেখক এবং প্রকাশকরা সন্তুষ্ট এই মেলা নিয়ে। মেলাতে তারা আসলে যে রকম আশা করছিলেন সে আশা তাদের পূর্ণ হয়েছে। তবে শেষ সপ্তাহে বৃষ্টিতে কিছুটা ছন্দপতন ঘটেছিল অমর 21শে বই মেলায়। তবে শান্তিপূর্ণভাবে 21শে বই মেলা অনুষ্ঠিত হওয়ায় বাংলা একাডেমিও সন্তুষ্ট এবং প্রকাশকরাও সন্তুষ্ট। আসলে যেহেতু না বাড়লে প্রতি বছরের প্রাণের আবার আগামী বছরের জন্য অপেক্ষা করতে হবে নতুন বই মেলার জন্য। এই ছিল বাংলা একাডেমি থেকে সবশেষ খবর আমার কাছে। জ্যোতি। রুবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ বই মেলা থেকে জানাচ্ছিলেন মাইদুর রহমান রুবেল, এবং তিনি কিন্তু জানাচ্ছিলেন যে বই মেলার অবস্থা। এবং আপনাদের উদ্দেশ্যে বলে রাখি দর্শক, আরো আধা ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছে আপনাদের জন্য। যারা যাননি এখনই চলে যান বই মেলাতে। লক্ষ্মীপুরে জাটকা ইলিশ রক্ষার্থে মেঘনা নদীতে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের 60 নল এলাকার 100 কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই 100 কিলোমিটার মেঘনা নদীর এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সময় ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ রয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নদীতে মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। রাজধানীর উত্তরায় চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সাংবাদিক ও প্রেস অব ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর। এর আগে সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গুণী এই সাংবাদিকের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দীর্ঘদিনের সহকর্মী ও বিশিষ্টজনরা। মারফুরেজের রিপোর্টে জানুন বিস্তারিত। বেশ কিছুদিন ধরেই রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া, ডায়াবেটিক সহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন শাহ আলমগীর।
সবশেষ 21শে ফেব্রুয়ারি তাকে ভর্তি করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। তবে বৃহস্পতিবার সকালে হেরে যান মৃত্যুর কাছে। প্রথমে তার মরদেহ নিয়ে যাওয়া হয় পূর্ব গোরানের বাসায়। সেখানকার স্থানীয় মক্কা জামে মসজিদেই অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। আপনাদের সবার কাছে বাবার রুহের মাগফিরাত কামনা করছি। আপনারা বাবার জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। এরপর নেওয়া হয় শাহ আলমগীরের দীর্ঘদিনের কর্মস্থল পিআইবি প্রাঙ্গণে, যেখানে 2013 সাল থেকে মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পিআইবির সহকর্মীরা সহ বিশিষ্ট ব্যক্তিরা তাকে শেষ শ্রদ্ধা জানান। শাহ আলমগীর সাহেব পিআইবিকে নতুন জীবন দান করেছে এবং শাহ আলমগীর সাহেব এখানে কাজ করা অবস্থায় একটা গুরুত্বপূর্ণ কাজ উনি প্রায় শুরু করেছেন, প্রায় শেষের পর্যায়ে নিয়ে এসেছিলেন। আমরা যেভাবে একজন দক্ষ মানুষকে হারালাম, একজন ভালো মানুষকে হারালাম, সেটা আসলে অপূরণীয়। এটা কখনো পূরণ হবার নয়। এত অমায়িক ব্যবহার, মানে এটা কি বলবো, কোনোদিনও ভুলবো না। ওনার আত্মার শান্তি কামনা করছি। তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী, সাংবাদিকদের, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। শ্রদ্ধা জানানো হয় আরটিভি পরিবারের পক্ষ থেকেও। তিনি একজন ভালো সাংবাদিক, ভালো মানুষের পাশাপাশি একজন দক্ষ প্রশাসকও ছিলেন। শাহ আলমগীর একজন পেশাদার সাংবাদিক ছিলেন। এই পেশার মর্যাদা বৃদ্ধির জন্য তিনি যতদিন পেশায় ছিলেন তার সঠিক দায়িত্ব পালন করেছিলেন। উত্তরায় শেষ নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয় সেখানকার 12 নম্বর সেক্টরের কবরস্থানে। উপমহাদেশের প্রথম শিশু কিশোর পত্রিকা সাপ্তাহিক কিশোর বাংলা পত্রিকায় 1980 সালে যোগ দেওয়ার মাধ্যমে শুরু হয় তার সাংবাদিকতার ক্যারিয়ার। এরপর দীর্ঘ 40 বছর বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করেন শাহ আলমগীর। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কবি আবু জাফর ওবায়দুল্লাহ সাহিত্য পুরস্কার, চন্দ্রাবতী স্বর্ণপদক সহ বেশ কিছু সম্মাননা পান দেশের গণমাধ্যমের অন্যতম এই পথদ্রষ্টা। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। এবার মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগ ও অর্থায়নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। অন্যান্য পরিচালক ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার সেমিনারে অংশ নেন। নাভানা গ্রুপের প্রতিষ্ঠান আফতাব অটোমোবাইল বাজারে এনেছে ইতালিয়ান মোটরসাইকেল বেনেলি এবং হাঙ্গেরিয়ান মোটরসাইকেল কিবে। কক্সবাজারের এক অনুষ্ঠানের মাধ্যমে এগুলোর উদ্বোধন করা হয়। এ সময় আরও 7টি নতুন মডেলের মোটরসাইকেল উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন বেনেলি ও কিবে ব্র্যান্ডের সিনিয়র ডিরেক্টর দান্তে বাস্তোস এবং নাভানা গ্রুপের সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম ও আফতাব অটোমোবাইলসের অপারেটিভ ডিরেক্টর রিয়াজ আহমেদ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। উত্তরের মেয়র সহ ঢাকা সিটির কাউন্সিলর নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ভোটার কম হওয়ার দায় রাজনৈতিক দল আর প্রার্থীর, বললেন সিসি। কেমিক্যালের গোডাউন থাকায় পুরান ঢাকার 21টি বাড়ির গ্যাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। অপসারণ না করলে নতুন সংযোগ না দেওয়ার ঘোষণা দক্ষিণ সিটি কর্পোরেশনের। দেশব্যাপী বৈরী আবহাওয়া, বরগুনায় টর্নেডোর আঘাতে বাড়িঘর বিধ্বস্ত। বিভিন্ন জেলায় শিলাবৃষ্টি আর দমকা হাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি। এবং শান্তি ফেরানোর প্রচেষ্টা হিসেবে ভারতীয় পাইলটকে মুক্তি দিতে রাজি পাকিস্তান। উত্তেজনা নিরসনে মধ্যস্থতার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ।